নমস্কার। গল্পের শহরে আবারও আপনাদের স্বাগত জানাই। বিগত দুটি গল্পে আপনাদের ভালোবাসা ছিল অপরিসীম, তাই আজ আবারও একটি গল্পের নিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সোমনাথ। আজ আমার ঝুলিতে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, যার নাম এক রাত্রি। এই গল্পটির মাধ্যমে কবিগুরু আমাদেরকে অনেক কিছুর উপলব্ধি দিতে চেয়েছেন। সবটা হয়তো ব্যক্ত করা সম্ভব নয়, কিন্তু যতটা বর্ণনা করা যায় ততটা হলো আমরা জীবনে কি চাই আর কি পাই। সবসময় সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, কিন্তু তাই বলে আমরা যে পালিয়ে বাঁচতে পারি না, সেটাও এই গল্পে বোঝাতে চেয়েছেন। সবসময় যেমন চাওয়াগুলো পাওয়া হয়ে ওঠে না, ঠিক তেমন যা আমরা পাই তা হয়তো কোনো সময় চাইনি। হয়তো পাওয়াটা অনেক বেশি হয়ে যায় চাহিদার থেকে, কিংবা চাহিদাটা অনেক বেশি ছিল, পাওয়াটা অনেক কম হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আজকে গল্পে ঢুকে যাচ্ছি। আজকের গল্প শুরু হচ্ছে এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউও খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনিই বলিতেন, আহা, দুটিকে মানায় বেশ। ছোট ছিলাম, কিন্তু কথার অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয়, সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তিও বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারদের নায়েব ছিলেন। তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করিয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া করিয়া শিখিয়া কালেক্টর নায়েব সাহেব হইয়াছে, আমার জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ ছিল। কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতের ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটি ছোট ছোট নূতন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল, আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম। তাহার পরে বাপের কাছ হইতে কিছু কিছু অধ্যয়নের জন্য সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া যথানিয়মে চলিতে লাগিল। ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিলাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না, এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটিও ছিল না। আমরা পাড়া গায়ের ছেলে, কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিতে বেরিতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম। সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম। দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম।
শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মার্চিনি গাড়ি বল্লি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হলেন। আমি 15 বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসিয়াছি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে যে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, তাই এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রেন্স পাস করিয়াছি, ফার্স্ট আর্টস দিব, এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2 ভগিনীও আছে। সুতরাং কালেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজ আরম্ভ করিয়া দিলাম। দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনেশনের তারা এদের ঢের বেশি। ছাত্রদিগকে গ্রামার আলজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করেন। মাস 2 মধ্যে আমার উৎসাহ নিস্তেজ হইয়া পড়িল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বইয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় 1 পেট ভাবনা খাইতে পারিলেই তারা সন্তুষ্ট থাকে। লম্পে জম্পে আর উৎসাহ থাকে না। অগ্নিদায়ের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম। স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু একটু দূরে একটা পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারকেল এবং মাদার গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়েই 2টা প্রকাণ্ড নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করিয়াছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই, এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়াও মনে হয় নাই। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল না। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তাহা রামলোচনবাবু জানিতেন কি জানিতেন না, আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না। এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনরূপ জড়িত ছিল, সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল। বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্পর্কে আলোচনা হইতেছিল। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মাণ ছিলেন তাহা কিন্তু নহে, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টা 2 অনর্গল শখের দুঃখ করা যাইতেই পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুরির টুংটাং, কাপড়ের খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানলার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ 2খানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা এবং শৈবপ্রীতির ঢলঢল 2খানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল। লিখি, পড়ি, যাই করি, কিছুতেই মনের ভার দূর হয় না।
মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল। সন্ধ্যাবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা কেন হইল। মনের মধ্য হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বলিলাম, আমি তাহাকে ইচ্ছা করিয়াই ছাড়িয়া দিয়াছি। সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন তাহাকে ইচ্ছে করিলেই পাইতে পারিতে, এখন মাথা খুঁটিয়া মরিয়া গেলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকু পাইবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুরির শব্দ যতই তুমি শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝ বরাবর একখানি করিয়া দেওয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর পাইলাম, সুরবালা আজ তোমার কেউই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত? সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী। আজ সে এত দূর, এত পর। আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর অন্য সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া নিয়া গেল। আমি মানব সমাজের নতুন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতেও আসি নাই, বন্ধন ছিঁড়িতেও চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি এইমাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয়, তাহা সবই কি বিবেচনাসঙ্গত? রামলোচনের গৃহবৃত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল, সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার, একথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্তই অসঙ্গত এবং অন্যায়, তাহা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন হইতে আর কোনো কাজে মনোযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রীরা গুনগুন করিতে থাকিত, বাহিরে সমস্ত ঝাঁঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত। কি ইচ্ছা করিত জানি না, শুধু এই পর্যন্ত বলিতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবী আসপদদিগকে ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না। স্কুল ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলাও মন টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে হইতে ভাবিতাম, মনুষ্য সমাজ এক জটিল শ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তারপরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়াই অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত। তুমি কিনা হইতে গেলে গাড়ি বাড়লি, এবং শেষে হইলে একটি পাড়া গাঁয়ের স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালার স্বামী হইবার কোনো জরুরি আবশ্যকই ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা মাইনে রোজগার করিতেছে। যেদিন দুধে ধোয়ার গন্ধ হয়, সেদিন সুরবালাকে তিরস্কার করে। যেদিন মন প্রসন্ন থাকে, সেদিন সুরবালার জন্য গয়না গড়াইতে দেয়। বেশ মোটাসোটা চাপকান পড়া, কোনো অসন্তোষ নাই। পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাইয়া কোনোদিন হাহুতাশ করিয়া সন্ধ্যা যাপন করে না। রামলোচন এক বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও বোধ করি সুরবালা একলাই ছিল। মনে আছে, সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে। বেলা 10টা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবদিকক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন কি মহা আয়োজনের সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরদিন বিকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে
ঝড় আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল, বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক হইতেও বাতাস বহিতে লাগিল। এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা। মনে পড়িল এই দুর্যোগে সুরবালাও ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাহাদের ঘর অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের ওপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন 1টা-1:30 হইবে, হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটিয়া আসিতেছে। ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়। সে পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাঁটু জল হইল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম, তখন দ্বিতীয় আরেকটি তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইবে। পাড়ের উপরে আমি যখন উঠিলাম, বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল। লোকটি যে কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা, এমনকি আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার কোনো সন্দেহ নাই। আমার সমস্ত জলমগ্ন হইয়া গিয়াছে। কেবল 5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল, তখন আকাশে তারার আলো ছিল না, এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গিয়াছে। তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না। কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর, কোনো এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্যচন্দ্রালোকিত লোকপূর্ণ পৃথিবীর ওপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়াইয়া এই ভয়ঙ্কর জনশূন্যে প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপস্থিত হইয়াছে। জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল, মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বিন্দুটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না আসুক, স্বামীপুত্র গৃহ ধন জন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল। ঝড় থামিয়া গেল, জলও নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম, আমি নাজিরও হই নাই, সেরেস্তাদারও হই নাই, গাড়ি বল্ডিও হই নাই। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রিই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। জ্যৈষ্ঠ 1299 সাল। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প এক রাত্রি। এই গল্পে ছিল প্রেম, এই গল্পে ছিল অপ্রাপ্তি, এই গল্পে ছিল প্রাপ্তি, এই গল্পে ছিল ভাগ্য দুর্ভাগ্যের খেলা। কেমন লাগলো আপনাদের এই গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পের শহরের নিবেদন আজ এই পর্যন্ত। এতক্ষণ গল্পের শহরে আপনার সঙ্গে ছিলাম আমি সোমনাথ। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো গল্পে। শুভরাত্রি।